নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ এবি গ্যালারিতে। চলছে 21 জন শিল্পী যাদের নাম স্বপন, তাদের দলগত প্রদর্শনী, এবং প্রদর্শনীটির নাম রাখা হয়েছে এক মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন। এবং এই প্রদর্শনীটি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আর্ট হার্ট। পুরো প্রদর্শনীটি আপনাদেরকে দেখাবে, এবং যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের বিষয়ে তাদের ইন্টারভিউ আমরা নেব, তাদের সাথে কথা বলবো। আপনারা পুরো প্রদর্শনীটি দেখুন। কেমন লাগলো প্রদর্শনীটি মতামতে অবশ্যই জানান। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। আচ্ছা স্বপনবাবু, মূলত আমি যদি খুব ভুল না হয় প্রদর্শনীটির ভাবনা বা পরিকল্পনা তো আপনারই, তো এই রকম পরিকল্পনা কেন? এটা একটা মজার ব্যাপার, কারণ হচ্ছে স্বপন মানেই স্বপ্ন, আর মনে হচ্ছে সেই স্বপ্নটা হঠাৎ আমার মাথায় এলো যে আর সবাই বলে স্বপন অনেক কমন নাম, স্বপন অনেক নাম, স্বপন অনেক দেখা যায়, তাই বললাম স্বপ্ন যখন হাজার স্বপ্নও তখন হাজার। তো এই যে ব্যাপারটা হতে গিয়ে হঠাৎ মনে এলো আমি একটা এক্সিবিশন করব, যত স্বপন নামে আর্টিস্ট আছে অল বেঙ্গল। কিন্তু এই বেঙ্গল যখন আমি পোস্ট করি তখন কিন্তু আমার কাছে বাংলাদেশ থেকেও প্রচুর ফোন এসে, দাদা আমরা কি করছি, হ্যাঁ আমরা কেন বাদ যাব, আমরাও কিন্তু আছি। তখন আমি বললাম দেখো এখনই আমি আন্তর্জাতিক এটা করতে পারছি না, আমি বেঙ্গলেই করি, পরে আমি এটা আশা করি ফোরকাস্ট হবে বড়। তো এইটা নিয়ে আমি কয়েকজনের কথা বলতেছি, কিন্তু এটা আমার পরিকল্পনা প্রায় 5 বছর। আচ্ছা, করোনার আগে, ঠিক আছে, তা হঠাৎ মাথায় এলো, তারপর যাই হোক সবাইকে বলতে থাকি। তা আমার টার্গেট ছিল 30 জন স্বপন নিয়ে কাজ করার ইচ্ছা। যাই হোক মোটামুটি যাকেই বলেছি সবার কাছে একটা নতুনত্ব লেগেছে। এবং যেমন আজকেও আমাকে একজন বলল যে আর কিছু না হোক তোমাদের এই ক্যাটালগটা আমার রাখতে হবে, এটা কিন্তু একটা স্মরণীয় জায়গা থাকবে আমার কাছে। আমি বলি এটাই আমার কাছে পাওয়া। এরকম আরও একজন বাইরে থেকে বিদেশ থেকেই এসেছিল, এসে সে ইনভিটেশনটা দেখে যে এই যে নাম দেওয়া যে এক মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন, তো এইটা কিন্তু তার কাছে ভীষণ লেগেছে, যে ভালো লেগেছে যে একটা নাম নিয়ে যে এরকম একটা এক্সিবিশন করে, যে তার কাছে একটা সে একটা ইনভিটেশন নিয়ে চলে গেল, ইউনিক। এই জায়গাটা থেকে ভালো লাগলো। এই আচ্ছা, তো আমি এবার আপনার কাজ নিয়ে যাব। আপনার কাজ তো মূলত আপনি স্পেস কম্পোজিশন নিয়েই কাজ করে থাকেন, স্পেসটাকে ব্রেক করে করে স্পেস অ্যান্ড অবজেক্ট নিয়ে, টেনশন, তার প্যাশন, মোশন, এইগুলোকে নিয়ে, এবং আপনি যে কালারের যখন প্যাচটা দেন তার মধ্যে একটা ফোর্স কাজ করে, স্পিড একটা অবজেক্ট। আমার ছবিতে যেটা থাকে সেটা হচ্ছে একটা ফ্লাইং অবজেক্ট থাকে, সেই ফ্লাইং অবজেক্টটা সেটার মধ্যে লিভিং অথবা নন লিভিং একটা অবজেক্ট থাকে, যে অবজেক্টটা যেমন আমরা যখনই কোনো কিছু করি, যখনই কিছু ভাবি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটা মোশন ক্যারি করে, একটা স্পিড ক্যারি করে, সেটা রং হোক, সেটা ধূলিকণা হোক, একটা অবজেক্ট হোক, ফ্লাইং অবজেক্ট তো লিভিং অবজেক্ট তো আছেই। তো সেই জায়গা থেকে আমার মধ্যে এটা একটা ভালোভাবে, এবং সেখানটা আলো ছায়াটা আমার কাছে খুব করে ধরা পড়ে ছবিতে। এবং এই যে তার মধ্যে যেমন আমার কিন্তু নেচার আছে, স্পেস, বার্ড, মানুষ, হ্যাঁ একটা এয়ারি, একটা বোট, কীভাবে একটা যেমন নন লিভিং অবজেক্ট আমার কাছে কীভাবে একটা স্পিড ক্যারি করে, সেটার মধ্যে যেমন আমি কিন্তু খুব ফিল করি। যেমন আমরা অনেক সময় হয়, যেমন আমরা হাঁটতে থাকি বা চলতে থাকি, তখনও মনে হয় আমার সাথে কেউ আছে। এই যে আছি নেই, এই একটা অচিন দেখাকে আমি আমার ক্যানভাসে দেখাবার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার ছবির একটা জায়গা রাখার চেষ্টা। আমি উপস্থাপন এইভাবে করি, আর সেখানে অল্প, যেমন প্রকৃতির মধ্যে প্রচুর রং, আবার সব রং মিলেমিশে সাদাই হয়ে যায়, আবার সব রং মিলেমিশে কালো হয়েছে। তো এই যে আলো আর ছায়া, সাদা আর কালো, এই দুটোর মেলবন্ধন আমার ছবিতে থাকে। তার মধ্যে কোথাও যেমন ব্লু ব্যবহার হয়, ব্লুটা মানে আমাকে ইনফিনিটি ইউজ করি, অনেক স্পেসিয়াস একটা কালার, যেমন রেড অনেক সময় শান্তির প্রতীক হিসেবে ব্যবহার হয়। এই জায়গা থেকে কিন্তু আমার ছবিতে রংটা ব্যবহার হয়েছে। বেশ ভীষণ ভালো।
এবং স্বপনবাবুর কাজ নিয়ে তো মানে বাংলা শুধু নয়, সবাই পরিচিত। আপনার কাজের স্টাইল থেকে শুরু করে মানে আপনি এত দীর্ঘদিন ধরে কাজ করছেন, এটা হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি আরেকটা আশাও রাখবো স্বপনবাবুর কাছ থেকে। স্বপনবাবু কথায় কথায় বলেছিল যে 1000 স্বপ্নের কথা, তো আমরা প্রত্যাশা রাখবো 21-এরই স্বপ্ন যেন 1000 স্বপ্নে যে কমপ্লিট হয়। একটা এইরকম আমরা একটা শো এর জন্য অপেক্ষা থাকবো স্বপনবাবুর কাছে থেকে। শুধু এটুকু নয়, এই স্বপনের সাথে আরেকটা আমরা জুড়ে আছি, সেটা হচ্ছে নাম, মানে এই এক্সিবিশন থেকে যে যদি কেউ সংগ্রহ করতে চান, সেই অর্থ দিয়ে আমরা দুস্থ শিল্পী এবং পথ শিশুদের জন্য একটা অঙ্কন শিক্ষা কেন্দ্র গড়ে তোলার খুব প্রচেষ্টা এবং আমরা চলছে। এবং কেউ যদি সহৃদয় ব্যক্তি থাকে আমাদের এখান থেকে ছবি সংগ্রহ করতে পারে, এইটুকুনি আশা যে আমরা অন্তত সমাজের জন্য কিছু করতে পারবো, এইটুকুনি ভাবছি। খুব ভালো একটা প্রয়াস, মানে প্রয়াস বলবো না, ভালো একটা স্বপ্ন আমি বলতে পারি। স্বপনদের দেখা একটা খুব ভালো স্বপ্ন, তো সেই স্বপ্ন খুব জলদি মানে সম্পূর্ণ হোক বা পূরণ হোক, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ স্বপনবাবু। থ্যাংক ইউ। আপনার নাম? স্বপন রায়। আচ্ছা, স্বপন রায়। স্বপনবাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? একটি কাজ প্রদর্শিত হচ্ছে, যেহেতু বহু সংখ্যক আর্ট শিল্পী আছে, সবাইকে তাদের একটা জায়গা দেওয়ার জন্য একটি, মানে আমার একটি, যেহেতু সাইজে অনেক বড়, তাই একটি কাজই প্রদর্শিত। আচ্ছা, আপনি এই যে বৃহৎ কাজটি, এটা তো অয়েল অ্যান্ড ক্যানভাসে, তাই তো? আচ্ছা, এবং এটির আপনি নাম দেখেছেন ছবিটির? ইটারনাল পিস। ইটারনাল পিস। তো সেখানে আমি দেখছি একজন বৌদ্ধিস্ট মঙ্ক, এবং সে জঙ্গলের মধ্যে রয়েছে, একটি হাতিও রয়েছে, পায়রা শান্তির দূত হিসাবে রয়েছে, এবং দূরে আমরা দেখতে পাচ্ছি আবছা বুদ্ধদেবের একটি প্রতিকৃতি। তো আপনি যদি বলেন আপনার এই যে কনসেপ্টটা, সেটা সম্পর্কে। এটা হলো আঙ্কর বাটের ছবি। আঙ্কর বাট কম্বোডিয়ার একটি জায়গার নাম। তো সেই আঙ্কর ভাটে এটা হিন্দু মন্দির ছিল, পরবর্তীকালে এটা বুদ্ধিস্টরা, যেহেতু হিন্দু কোনো মানুষ যাতায়াত করতো না, এটা একটা আস্তে আস্তে বুদ্ধিস্টরা অ্যাকোয়ার করে, মানে যেহেতু একটা পুরো জায়গা ছিল, ওরা নতুনভাবে সংস্কার করে ওরা করে। তা সেখানে বৌদ্ধ ধর্ম হলো পৃথিবীর সবথেকে শান্তির ধর্ম। তা ওরা শান্তির বাণী প্রচার করে। তো সেই হিসেবে একদম শান্ত এলাকায় শান্তভাবে শান্তির বাণী ভেতর থেকে শান্তিটা পাওয়ার তাগিদেই ও নিজের সাধনায় বসেছে, আর সেখানে বুদ্ধদেবের আগমন হয়েছে। বুদ্ধদেবের আগমন করছে, এবং বুদ্ধদেবকে তিনি যেন প্রকৃতির সাথে মিশে আছেন, এইভাবেই তিনি, আপনি সেভাবে গ্রিনিস্ট কালারটাকে ব্যবহার করেছেন, এবং এর মধ্যে যে একটা ঔজ্জ্বল্য বেরিয়ে আসছে, সেখানে আলো যেন মানে বিচ্ছুরিত হচ্ছে, সেইভাবে আপনি ছবিটাকে। হাতিটা হাতি শান্তভাবে, হাতিও শান্তভাবে এখানে ওই বুদ্ধের ইয়েটাকে রিয়েলাইজ করছে। হ্যাঁ, একদমই তাই। এবং যদি দেখি হাতির নজরটিও আছে কিন্তু এই মংটির দিকে। আচ্ছা, এটা নিয়ে আপনার সম্পূর্ণ কনসেপ্ট, এবং এই ছবিটাকে আমি সেভাবে তৈরি করি। বুদ্ধের ওপরেই ছবি। আচ্ছা, আপনি বুদ্ধের ওপরেই ছবি। আপনি স্বপন রায় মানে আপনি দেখতে পাবেন বুদ্ধের ওপরেই আমি ছবি এঁকে আনন্দ পাই। আচ্ছা স্বপনবাবু, এমনিতে আপনার শিল্পগত পাঠ কোথায় বা কীভাবে শিল্পগত পাঠ? ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 1990 সালে আমি পাস করি। 1990 সালে আপনি বি ফাইন কমপ্লিট করেন, তাই তো? বি ফাইন তখন ছিল না, তখন ছিল ডিপ্লোমা। আচ্ছা, তো আপনি ডিপ্লোমা করেছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজ? ছিল 5 বছরের কোর্স, 4 বছরের কোর্সটা 5 বছরের ডিপ্লোমা। তখন দেওয়া হতো না, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়ে তারপর আমরা পাস করি। আপনার নাম? স্বপন মজুমদার। আচ্ছা স্বপনবাবু, আপনার মোট কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? এখানে দুটো ছবি আছে, তবে আমি ধারাবাহিকভাবে এক্সিবিশন করছি। আমার রিসেন্ট একটা কাজ বম্বে এয়ারপোর্টে হয়েছে, মানে হ্যাঁ ডিসপ্লে হচ্ছে, ইন্ডিয়ান অয়েল থেকে এটা পারচেস করেছে ওটা। ওকে স্বপনবাবু, আপনার কাজের মাধ্যম আমি দেখলাম অ্যাক্রিলিক অন পেপার, এবং আপনি মূলত নৈসর্গ বা ল্যান্ডস্কেপকে নিয়ে কাজগুলি করেছেন।
আচ্ছা, এবং সেখানের মধ্যে কালারের যে ভ্যারাইটি, কালারের যে মানে একটা বেশ সুন্দর একটা কালারফুল একটা ছবিগুলোকে করেছেন, ল্যান্ডস্কেপগুলোকে। আপনি যদি বলেন আপনার এই ছবিগুলি সম্পর্কে, মানে এই যে সুন্দর এক প্রাকৃতিক দৃশ্যগুলোকে আপনি ধরেছেন, আপনি কি ল্যান্ডস্কেপ নিয়ে মূলত কাজ করেন? হ্যাঁ, আমি মূলত না, আমি সব রকম কাজই করি, তবে ল্যান্ডস্কেপটা আমার খুব ফেভারিট সাবজেক্ট। ওকে। আর যেহেতু আমি গ্রামে থাকি, আচ্ছা, সেই জন্য আমার এটা আমাকে অনেক বেশি স্পর্শ করে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি হাবড়া থাকি। হাবড়াতে থাকেন না আপনি, তাই তো? আচ্ছা স্বপনবাবু, এমনিতে আপনার শিল্প শিক্ষা সেটা কীভাবে হয়েছিল, কীভাবে? আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার হয়নি? আচ্ছা, এমনিতে মানে নিশ্চয়ই তো কোনো মানে কারোর অধীনে আপনি কাজ শিখেছেন, কোথায় সেটা? হলো ওসি গাঙ্গুলি, কমার্শিয়াল আচ্ছা আর্টিস্ট। আচ্ছা, ওনার সান্নিধ্যে আমি অনেক দিন ছিলাম। আচ্ছা। এবং তার এক ভাই ছিল, তিনি হলো ইংল্যান্ডে, উনি অনেক দিন ছিলেন, ভগবান দাস গাঙ্গুলি, তার কাছেই মোটামুটি আমার তালিম। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন চ্যাটার্জি। আচ্ছা স্বপনবাবু, আপনার তো মোট 3টি কাজ প্রদর্শিত হচ্ছে এবারে। 4টি কাজ প্রদর্শিত হচ্ছে, এবং কাজের মাধ্যম রয়েছে। কাজের মাধ্যম যেটা আপনি দেখছেন, এই দুর্গা ভাসান। দুর্গা ভাসান, ইছামতিতে দুর্গা ভাসান। আচ্ছা, ইছামতিতে দুর্গা ভাসানের এটি দৃশ্য। হ্যাঁ, তো এইটা আমার মানে অ্যাক্রিলিকের কাজ। অ্যাক্রিলিকের কাজ। আচ্ছা, তো স্বপনবাবু, আপনার কাজের বিষয়বস্তু যেগুলি রয়েছে তার মধ্যে দিয়ে আমি যদি বলি, নদী একটা জায়গা করে, কারণ দুটো ছবি আমরা দেখছি যেখানে নদী আসছে, নৌকা আসছে, এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? এই বিশেষ কারণ হচ্ছে যে আমি মানে আমার বাড়ি যেখানে, সেখানকার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটা গঙ্গার ধার। আচ্ছা, তার জন্য আমি ছোটো বয়স থেকেই ওই গঙ্গার ধারে ছবি বেশি এঁকেছি, এবং ওর একটা প্রভাব আমার ছবির মধ্যে দেখা যায়, এবং কোনো না কোনোভাবে ও ঢুকে যায়। তো এটা বলতে পারেন আপনি যে আমার ছবির মধ্যে যে নদী এবং নৌকা এগুলো প্রাধান্য পায় বেশি। নদী, নৌকা এবং ঘাট মূলত। হ্যাঁ। আচ্ছা, তো আমার এই কাজটি বেশি বিচিত্র লেগেছে। এই কাজটির মধ্যে আপনি দুর্গা ভাসান, ইছামতিতে আপনি দুর্গা ভাসান, এবং সেখানে গ্রামগঞ্জে যে মানুষজন যেভাবে গরু মোষ চড়ায়, রাখাল শ্রেণীর যারা রয়েছেন তারা গরু মোষ চড়ায়, এবং সেই রকমই একটা পরিবেশের মধ্যে মানে জায়গা থেকে আমি দেখছি দূরে যে গঙ্গাতে নৌকোতে যে প্রসেশন চলেছে, হ্যাঁ, সেটার দৃশ্যটাই আমার কাছে মানে একটু অন্যরকম লেগেছে। আমি সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবং আমি তো দেখছি ছবিটিতে একটা দিনান্তের ছবি। হ্যাঁ, মানে বিকেলের দিকের ছবি, এটাকে নিয়ে আপনি কাজটা করছেন। বেশ, এমনিতে স্বপনবাবু, আপনার শিল্পগত শিক্ষা বা শিল্পগত পাঠ কীভাবে বা কোথায় কীভাবে আপনি সেটা তৈরি করেছেন? শিল্পগত শিক্ষা, আমি সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। স্বপন কুমার ডিঙ্গল। আচ্ছা স্বপনবাবু, আপনার মোট কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 4টে ছবি। 4টি, এবং আমি মাধ্যম দেখলাম অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, এবং আমি যদি খুব ভুল না হয় কাজগুলি স্প্যাচুলাই করা, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, তো আপনি যে কাজগুলি করেছেন, আপনি পাওয়ার, স্পিরিট, এই ধরনের বিষয়ের উপর কাজগুলি করেছেন। আমি স্পিরিট, পাওয়ার অ্যান্ড সরো, এই ব্যাপারটাই করেছি। এবং সেখানে আমি যদি বলি নারী চরিত্র আপনার এসছে, মানে পাওয়ার অফ নারী শক্তির কথা আপনি বারবার এনেছেন, বারবার নিয়ে এসছেন। আপনি যদি বলেন আপনার ছবিটি সম্পর্কে। নারী শক্তিটা নিয়েছি, কারণ নারীরা যতই স্বাধীন হোক, তাও আমরা বলি স্বাধীন, কিন্তু আলটিমেট পরাধীন। একটু গণ্ডির মধ্যে থেকে বেরোতে পারে না, এইটাই তার গণ্ডি থেকে বেরোতে না পারে, তার অবস্ট্রাকশনটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে উনি ওনার বেরোতে পারছেন না। বাট ওদের যে সিঁদুর বা মাথায় এই তেজটা, পাওয়ারটা, সেটা আমি দিয়েছি। আচ্ছা, আপনি বেরোতে পারছেন না বলে একটা স্পিরিচুয়াল একটা আছে, যেটা স্পিরিচুয়াল হচ্ছে আমাদের আশেপাশে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমরা যে চলে যাচ্ছি তাই তো ভুলতে পারি না। ইন দ্যাট টাইম একটা সময় আস্তে আস্তে আমাদেরকে ফেড হয়ে যাচ্ছে, কিন্তু একটা স্ট্রাকচার গঠন থাকে। সেই তাকে আমরা চিন্তা করে নিয়ে ধরে নিয়ে সে আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে, সে হয়তো এসছে, সে আমায় সেই দিয়ে স্পেশাল ওয়াটার দিয়েছিলাম। আচ্ছা, তার অবয়বটা থেকে গেছে, সে হয়তো নেই। না,